নমস্কার, এখন ঠিক সন্ধ্যে ৬টা আর ৬টা মানেই জেলার খবর। আজ জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি সুপর্ণা রয়েছে। আজ আলোচনার বিষয় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হলো এই কৃষ্ণনগর। নদিয়া জেলার ৭টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র ২০১৯ সালেই এই কেন্দ্রে ২০০৯ সাল থেকে এই কেন্দ্রে ধারাবাহিকভাবে জিতে আসছে তৃণমূল কংগ্রেস এবং ২০০৪ সালে এই কেন্দ্রে শেষবার জিতেছিল বামপ্রার্থী। ১৯৯৯ সালে এই কেন্দ্রে জিতেছিল বিজেপি, আর তার আগে এই কেন্দ্র ছিল দীর্ঘ বাম আমলের দখলে। আর আজ আমরা আলোচনা করব এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র নিয়ে। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিৎ, যা তোমাকে অনেক স্বাগত আমাদের সঙ্গে আসার জন্য। এবং প্রথমে আমরা নজর রাখব কৃষ্ণনগর লোকসভায় বিজেপি, তৃণমূল এবং যে জোট প্রার্থী তাদের দিকে। কারা কারা হলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী সেদিকে আমরা নজর রাখব। প্রথমেই কৃষ্ণনগরে বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছে অমৃতা রায় এবং তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে মহুয়া মৈত্রকে, এবং জোট যে প্রার্থী করা হয়েছে জোট প্রার্থী SM সাদি, জোট প্রার্থী কংগ্রেস এবং CPIM-এর জোট প্রার্থী SM সাদি, বিজেপির অমৃতা রায় যিনি রাজবধূ অমৃতা রায়, এবং অন্যদিকে কৃষ্ণনগরের তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে মহুয়া মৈত্র। এবং আমাদের যে আলোচনার বিষয়, এই আলোচনার বিষয় হচ্ছে লোকসভা কেন্দ্র নিয়ে, এবং আমরা আলোচনা করবো। দেখো সত্যতা, প্রথমে তোমার কাছে আমি যেটা জানতে চাইবো যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র কিসের নিরিখে ভোট দেবে সাধারণ মানুষ? দেখো, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একটা মানে কৃষ্ণনগর যে লোকসভা কেন্দ্রটা, এটা কিন্তু নদিয়া জেলার। আর নদিয়া জেলা মানেই আমরা কিন্তু বুঝি খেলাধুলার একটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় জায়গা। একেবারে, কারণ নদিয়া থেকেই তোমার বহু ফুটবলার কিন্তু রাজ্য দলের তো বটেই, এমনকি জাতীয় দলেও খেলেছেন। শুধু ফুটবলার নয়, ক্রিকেটার তুমি জানো কৃষ্ণনগর চাকদা থেকে যে ঝুলন গোস্বামী, তিনি কিন্তু চাকদার। তো স্বাভাবিকভাবেই খেলাধুলার কিন্তু পীঠস্থান বলা চলে এই নদিয়া জেলাকে। আমরা দেখেছি ২০০৪ সালে CPM-এর টিকিটে জিতেছিলেন জ্যোতির্ময় শিকদার, তিনি কিন্তু এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে সোনা জিতেছিলেন। সুতরাং খেলাধুলার ক্ষেত্রে অত্যন্ত পীঠস্থান বলা চলে এই নদিয়া জেলাকে। আর নদিয়া জেলায় মানে সাধারণ মানুষের কিন্তু এটা একটা দাবি যে খেলাধুলার পরিকাঠামো আরও উন্নত হোক, এটা কিন্তু প্রধান দাবি। তো স্বাভাবিকভাবেই এছাড়া তোমার বেকারত্ব তো রয়েছে রাজ্যের অন্যতম প্রধান ইস্যু। তো খেলাধুলার প্রধান পরিকাঠামো উন্নতটাই নদিয়া জেলার মানুষ একটু বেশি চায়। একেবারে। দেখো, আমি আরও একটা বিষয় যেটা জানতে চাইবো যে এই যে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, তিনি কিন্তু এখন বিতর্কের মধ্যে রয়েছে। কারণ কি, যে তিনি টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে গত ডিসেম্বরে লোকসভার সাংসদ পদ থেকে তাকে সাংসদ পদ থেকে খারিজ করা হয়। এর পরেও কিন্তু আবার তৃণমূল সেই মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে ২৪-এর নির্বাচন। সেক্ষেত্রে তৃণমূলের স্ট্র্যাটেজিটা কি কারণে আবারও পুনরায় মহুয়া মৈত্রকে প্রার্থী নির্বাচন করা হলো? দেখো, তৃণমূল কী কারণে মহুয়া মৈত্রকে আবার প্রার্থী করেছে সেটা তারা বলতে পারবে, কিন্তু আমি বলবো বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের একটা মস্ত বড় ভুল বলা যায় এই মহুয়া মৈত্রকে দ্বিতীয়বার প্রার্থী করা। তার কারণ তোমাকে বলি, মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে অভিযোগ, তিনি পুরস্কার উপহারের বিনিময়ে প্রশ্ন করতেন। তার বন্ধু দর্শন হীরানন্দানী, যিনি দুবাই থেকে সংসদের লগইন পাসওয়ার্ড তাকে দিয়েছিলেন, তিনি লগইন করতেন। তো এই যে অভিযোগ, এটা কিন্তু জাতীয় নিরাপত্তার বিঘ্নিত করার ক্ষেত্রে যথেষ্ট। এবার এত সামান্য সামনে এসছে, আরও কী করেছেন, এই পাসওয়ার্ড কি আরও কাউকে দিয়েছেন, এই বিষয়টি কিন্তু সামনে আসবে। সুতরাং জাতীয় ইস্যুর ক্ষেত্রে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের শুধু কৃষ্ণনগরে নয়, বাকি বাংলার আরও যে 41টি লোকসভা কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রগুলোতেও ভোগাবে। যে তৃণমূলের চিন্তাধারাটা কী, একজন দেশ বিরোধী কাজ করছে, যেখানে দেশের সংসদ, যাকে গণতন্ত্রের মন্দির বলা হয়, তার লগইন পাসওয়ার্ড বিদেশ থেকে একজন ব্যবসায়ী অপারেট করছে, এটা কতটা গুরুতর অভিযোগ। তো এত কিছুর পরেও যে আবার প্রার্থী করেছে, এটা কৃষ্ণনগরে তো বটেই, বাকি অন্যান্য কেন্দ্রগুলোতেও ভোগাবে। কারণ আরেকটা জিনিস বলি, যে এই যে মহুয়া মৈত্র, ইনি কিন্তু তোমার একটা সময় রাহুল গান্ধী যখন দেশে UPA সরকার ছিল, সে সময় রাহুল গান্ধীর টিম রাহুল গান্ধী বলে একটি
মানে বেশ কিছু যুব নেতা নেত্রী তুলে এনেছিলেন, তার মধ্যে একজন কিন্তু এই মহুয়া মৈত্র। তিনি কিন্তু সম্ভবত আমেরিকাতে কোনো চাকরি করতেন। তো মহুয়া মৈত্র তাকে রাহুল গান্ধী মহুয়া মৈত্রকে নিয়ে এসে দেশের রাজনীতিতে যুক্ত করেন। প্রথমবার কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে হেরেছিলেন, এরপর তৃণমূল কংগ্রেসে যোগদান। গত 2016 সালে করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। এরপর 2019-এ লোকসভা নির্বাচনে আবার তৃণমূলের টিকিট পান এবং সাংসদ হন। মহুয়া মৈত্র কিন্তু খুব একজন ঝাঁঝালো বক্তৃতা করতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ সংসদে যে কয়েকজন ভাষণ দেন, ভালো বক্তৃতা দেন, আলোচনায় থাকে যাদের নাম, তাদের মধ্যে কিন্তু প্রথম সারিতে থাকে মহুয়া মৈত্রর নাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ যে তিনি শুধুমাত্র উপহারের বিনিময়ে প্রশ্ন করছেন, এটা কিন্তু অত্যন্ত মারাত্মক অভিযোগ। এর কারণ কিন্তু এর ফল কিন্তু তৃণমূলকে বাকি কেন্দ্রগুলোতেও ভোগাবে। কারণ তুমি জানো দেশের মানুষ কিন্তু অনেক সচেতন, শুধু মিডিয়া নয়, সোশ্যাল মিডিয়াও অনেক সক্রিয়। তো স্বাভাবিকভাবেই এ বিষয়ে কোনো জানতে কোনো বাধা নেই, সবাই জেনে গেছে। সুতরাং কেন ঠিক কী কারণে মহুয়া মৈত্র ঘুরিয়ে আবার প্রার্থী করলো, এটা একটা বড় প্রশ্ন। যে না করলেই ভালো হতো, কারণ দেখো সংসদ পদ কিছু নয় খারিজ হয়েছে, আমি ধরে নিলাম আবার মহুয়া মৈত্র লোকসভায় জিতে গেলে সাংসদ হলেন, পরবর্তীতে আবার তো সংসদ পদ খারিজ হতে পারে একেবারে, কারণ এথিক্স কমিটি তদন্ত করছে, ইডি রেড করেছিল, ভবিষ্যতে হয়তো বারবার ইডি তলব করছে এবং মহুয়া মৈত্র কিন্তু বারবার এই তলব এড়াচ্ছে। একদমই তাই। দেখো কিছুদিন আগে কিন্তু আমরা কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে দেখেছি, তাকে 9 বার তলব করার পর তিনি কিন্তু হাজিরা দেননি, বারবার আদালতের দ্বারস্থ হয়েছেন যে তাকে যেন গ্রেপ্তার না করা হয়। তো সেই হিসেবে তিনি কিন্তু বারবার আদালতের দ্বারস্থ হয়েছেন। তো তা সত্ত্বেও দেখো কিন্তু ইডি কিন্তু তাকে গ্রেপ্তার করছে একেবারে। এই সময় নির্বাচন ঘোষণা করেছে কমিশন, কোড অফ কন্ডাক্ট চলছে, কিন্তু যেহেতু বিষয়টি তদন্ত, আদালতের নির্দেশের তদন্ত, সুতরাং এখানে কিন্তু নির্বাচন কমিশন হস্তক্ষেপ করবে না। তো সেই কারণে দেখো অরবিন্দ কেজরিওয়াল জেলে রয়েছেন। তো মহুয়া মৈত্র যার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ, ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ইডি সিবিআই, যেহেতু আর্থিক লেনদেন হয়েছে ইডি আসবেই, আর যেহেতু এটি ক্রিমিনাল তো এখানে সিবিআই তদন্ত করবে, তদন্ত চলতে থাকবে। আর মহুয়া মৈত্র যদি গ্রেপ্তার হন সেটাও কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন, যদি জিতে যায় সেটাও বড় প্রশ্ন, জিতে গেলে আবার হয়তো যদি সংসদ খারিজ হয় তাহলে আবার একটা উপনির্বাচনের সামনে দাঁড়িয়ে থাকতে হবে কৃষ্ণনগরকে। কৃষ্ণনগরবাসী কী করবে? একেবারে মানে তুমি মূল কথা বলতে চাইছো যে মহুয়া মৈত্র যদি পুনরায় সাংসদ নির্বাচিত হয় সেক্ষেত্রে আবারও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। সাংসদ পদ যে খারিজ হয়েছে পুনরায় আবারও তা হতে পারে, মুদ্রা কথা পুনরায় কিন্তু সে আবারও টাকার বিনিময়ে প্রশ্ন করতে পারে, এই কথাই বলতে চাইছে। টাকার বিনিময়ে প্রশ্ন দ্বিতীয়বার করবেন কিনা তা বলবো না, কিন্তু যেটা তদন্ত চলছে, তদন্ত থেমে যায়নি, এখনও তদন্ত শুরু হয়েছে সবে। সুতরাং তদন্তের রিপোর্ট কী বেরোয়, তিনি আর কাকে লগইন পাসওয়ার্ড দিয়েছেন, এই বিষয়গুলো তো সামনে আসবে। আমরা একবার শুনবো যে কৃষ্ণনগরের প্রচারে সে মহুয়া মৈত্র ঠিক কি জানিয়েছিলেন, শুনবো। নাকে তেল দিয়ে ঘুমোইনি আমি 5 বছর, আমার 82টা অঞ্চল আছে, 1841টা বুথ আছে, আমার প্রত্যেকটা বুথে একাধিকবার ঘোরা হয়ে গেছে, তাই আমার কে কি প্রচার করলো আমার যায় আসে না, আমি আমার পজিটিভ প্রচার চালাচ্ছি। খুব সুন্দর, আসলে বিজেপির কাছে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু, ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পারুক। প্রধানমন্ত্রী নলেজে আছে সেটা থাকতে পারে, গণতন্ত্রে মানুষই শেষ কথা, আমাদের কাছে রাজা রানী মানুষ। আমরা শুনলাম মহুয়া মৈত্রর বক্তব্য, তিনি কিন্তু একদম বলছেন যে তিনি নাকি এতটাই আকর্ষিত যে তাকে বারবার তলব করছে বিজেপি। সেক্ষেত্রে কোথাও গিয়ে কি মহুয়া মৈত্র এতটাই আত্মবিশ্বাসী নাকি ম্যানিপুলেট করার চেষ্টা চলছে? না দেখো, যখন ইডি সিবিআই রেড করে বা তদন্তের জন্য ডেকে পাঠায় তখন রাজনীতিবিদরা কিন্তু এইভাবেই অ্যাভয়েড করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন। আমরা বারবার দেখছি, শুধু মহুয়া মৈত্র একা নয়, অরবিন্দ কেজরিওয়ালও তাকে তলব করা হয়েছে, সেই দিন গিয়ে কোনো জনসভায় গিয়ে ভাষণ দিচ্ছেন ইডি সিবিআইয়ের বিরুদ্ধে। সুতরাং এটা নতুন কিছু নয়। এবার তার বিরুদ্ধে যে অভিযোগটা কতটা সত্যতা রয়েছে এটা একটা বিষয়।
আর যেহেতু শুধু তো ইডি বা সিবিআই বা বিজেপি অভিযোগ করছে তা তো নয়, তার যে বন্ধু দর্শন হীরানন্দনী তিনি কিন্তু প্রকাশ্যে বলেছেন যে তিনি উপহার দিয়েছেন, তিনি সংসদের লগইন পাসওয়ার্ড ইউজ করেছেন, লগ ইন করেছেন দুবাই থেকে, এটা কিন্তু সামনে চলে এসছে। তো সুতরাং এই দিক দিয়ে দেখতে গেলে যে মহামিত্র যে তুচ্ছ তাচ্ছিল্য করছেন সেটা তার মানে ন্যাচারালি তাকে যেভাবে দেখি আমরা সংসদে ভাষণ দেন, তো সেই হিসেবেই তিনি বলছেন। কিন্তু রাজনীতিবিদদের এই তদন্তকারী সংস্থাকে তুচ্ছ তাচ্ছিল্য করা নতুন কিছু নয়, এটা চলতে থাকবে। কিন্তু শেষ কথা ওই উনি যেটা বললেন, শেষ কথা বলে জনগণ, জনগণ কি কোন দিকে রায় দেয় সেটাই। আমি আরেকটা কথা বল, যেটা আমার মনে হচ্ছে বারবার করে, যে যদি মহামিত্র আবার জিতে যান, সংসদে যান, তো তিনি কি সংসদের শপথ নিতে পারবেন? যেহেতু তাকে একবার খারিজ করেছিল, আবারও তো খারিজ করে দিতে পারে সংসদ, আবার কৃষ্ণনগরবাসীকে আরেকটি নির্বাচনের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। একেবারে। তোমাকে যে আমি আরও একটা যে বিষয় জানতে চাইবো, যে এই যে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেই প্রার্থী তালিকায় কৃষ্ণনগরের রাজবধূ ওরফে রাজমাতা অমৃতা রায়কে প্রার্থী করা হয়েছে। অমৃতা রায়ের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, কোন অঙ্কের ওপর ভিত্তি করে বিজেপি অমৃতা রায়কে প্রার্থী করবে? দেখো, বিজেপি এখানে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে বেশ চমকই দিয়েছে বাংলায় বলা চলে। কারণ আমাদের যে বসিরহাট থেকে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে, এখানে একটা মাস্টার স্ট্রোক বলবো এই কারণে, এক নম্বর হচ্ছে তোমার সন্দেশখালী বিষয়কে সামনে আনা, সামনে ভোট পর্যন্ত জিয়ে রাখা। অন্যদিকে রাজমাতাকে প্রার্থী করা, এখানে একটা জিনিস যে ওনার কিন্তু কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। এই যে একজন সাধারণ ঘর থেকে বা রাজমাতা নিরপেক্ষ ভাবমূর্তি কাউকে নিয়ে আসায়, এটা একটা জিনিস পরিষ্কার যে বিজেপি কিন্তু পরিবারতন্ত্রকে নিয়ে বারবার আক্রমণ করেছে। সেখানে গান্ধী পরিবার হোক বা বাংলাতে আসলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পিসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে পরিবারতন্ত্র নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী তো বটেই, এমনকি অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা কিন্তু আক্রমণ করেন। সুতরাং এই যে এই ধরনের প্রার্থীদের সামনে আনা, রেখা পাত্র বা অমৃতা রায়, এদের সামনে আনা, তার প্রধান কারণ আমরা মনে হয় যে পরিবারতন্ত্রকে আক্রমণ করার জন্যই এই ধরনের প্রার্থীদের সামনে নিয়ে এসছে বিজেপি। কারণ বিজেপির মধ্যেও কিন্তু পরিবারতন্ত্র নেই যে একবারে বলা যাবে না। কারণ আমরা যে রাজনাথ সিংয়ের ছেলে, যিনি দেশের প্রতিরক্ষামন্ত্রী, তার ছেলেও কিন্তু বিধায়ক উত্তরপ্রদেশের। তো সুতরাং বিজেপির মধ্যেও পরিবারতন্ত্র রয়েছে। কিন্তু যেহেতু অন্যান্য দলের প্রধান মুখ গান্ধী পরিবারে সোনিয়া গান্ধী, তারপরেই রাহুল গান্ধী, মানে তার যদি আমরা দেখি যে হয়তো 100 কিলোমিটারের মধ্যে কাউকে পাওয়া যাবে না কংগ্রেসের ওজনের দিক থেকে। সুতরাং বাকি আরও যে পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে, তোমার তামিলনাড়ুতে করুণানিধি ছিলেন ডিএমকের, তার ছেলে এখন মুখ্যমন্ত্রী স্ট্যালিন, তার ছেলে উদয়নিধি স্ট্যালিন, তিনিও কিন্তু রাজনীতি যথেষ্ট সক্রিয়, এমনকি তিনিও কিন্তু ডিএমকের মুখ হয়ে ওঠার মতো জায়গা তৈরি করে ফেলেছেন। তো সেদিক দিয়ে বিজেপি হয়তো পরিবারতন্ত্রকে আক্রমণ করার জন্যই এই ধরনের প্রার্থীদের সামনে নিয়ে এসছে। দেখো, আমি আরও একটা বিষয় জানতে চাইবো, এই যে তুমি একটু আগে বললে যে মহুয়া মৈত্র কিন্তু খুব হেভি ওয়েট একজন নেত্রী, সেক্ষেত্রে এই এত ভালো একজন দক্ষ সংগঠক মহুয়া মৈত্রের বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবে এই অমৃতা রায়? দেখো, লড়াই যেহেতু এটা লোকসভা নির্বাচন, সুতরাং এখানে জাতীয় ইস্যু কিন্তু সামনে থাকবে। সেখানে ভারত সরকার গঠন হবে, প্রধানমন্ত্রী কী হবে, সেই তার ভিত্তিতেই মানুষ কিন্তু ভোট দেবেন। সুতরাং সেই দিক দিয়ে বলবো, আর যেহেতু পরিবারতন্ত্রকে আক্রমণ করার জন্যই অমৃতা রায়কে বিজেপি সামনে নিয়ে এসছে, তো সুতরাং এই যে নিরপেক্ষ একটা ভাবমূর্তি, তো সেই দিক দিয়ে বলবো বিজেপি একটা মাস্টার স্ট্রোকই দিয়েছে বলা চলে। কারণ রাজ পরিবারের কিন্তু একটি ঐতিহ্য রয়েছে, শুধু কৃষ্ণনগর নয়, নদিয়া জেলাতেও। কারণ তাদের তোমার সেই পলাশির যুদ্ধ থেকেই কিন্তু রাজ পরিবার কিন্তু চর্চায়। সুতরাং সেই রকম পরিবারের একজনকে সামনে নিয়ে আসা, তাদের যে প্রভাব প্রতিপত্তি নদিয়া জেলায় যে রয়েছে, সেটাকে কাজে লাগানোর জন্যই বিজেপি প্রার্থী করেছে। কারণ জানো, এই নদিয়া জেলায় 2009 থেকে কিন্তু সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তাপস পাল ছিলেন দুবার, মহুয়া মৈত্র। আমরা জানি নদিয়া জেলায় জুলুবাবু সত্যব্রত মুখোপাধ্যায় 1999 থেকে 2004 জিতেছিলেন। তিনি নিজের যে ইমেজ তৈরি করেছিলেন, তাকে কিন্তু সিপিএম কিন্তু তাদের দলের সংগঠন, দলের প্রার্থীদের নিয়ে কিন্তু
ভরসা করতে পারেনি। ভরসা করেছিলেন কাকে? জ্যোতির্ময় শিকদার, যিনি কিন্তু এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে সোনা জয় করেছিলেন। নিরপেক্ষ ভাবমূর্তির মানুষ তুলে আনা। সুতরাং এরকম একজন হেভিওয়েট, যিনি ধরুন নিজের ইমেজ তৈরি করেছেন, তো সেরকম প্রার্থীর বিরুদ্ধে নিরপেক্ষ ভাবমূর্তির মানুষ তুলে আনার জন্যই আমার মনে হয় বিজেপি অমৃতা রায়কে প্রার্থী করেছে। আরেকটা বলবো, 2019-এ বিজেপি কিন্তু এখানে কল্যাণ চৌবেকে, যিনি দেশের ফুটবল দলের গোলকিপার ছিলেন একটা সময়, তাকে প্রার্থী করেছিল। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, কিন্তু শেষ হাসি কিন্তু মহুয়া মৈত্র হেরেছিলেন। সুতরাং সেই দিক দিয়ে হিসাব করে একদিকে যেমন ভূমিকন্যা বলা চলে কৃষ্ণনগরের, তো সেদিক দিয়ে উল্টো দিকে রাজমাতা, এই সমীকরণটাই বিজেপি কিন্তু কাজে লাগাতে চাইছে এবার। একেবারে। দেখো, আমি আরও একটা বিষয় জানতে চাইবো যে আমরা গতবার দেখেছিলাম যে গতবার লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট একটা বিশালভাবে এফেক্ট ফেলেছিল। সেক্ষেত্রে এবার যে জোট প্রার্থী দেওয়া হয়েছে, সেই জোট প্রার্থী জেরে কি SM যে সাদি, তাকে যে প্রার্থী করা হয়েছে, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে জোট প্রার্থী এই সংখ্যালঘু ভোটটা কাটতে পারে? না, সংখ্যালঘু ভোট কিন্তু শুধু নদিয়া নয়, বেশ কিছু কেন্দ্রে কিন্তু অত্যন্ত সক্রিয়। এবার তোমার আবার একটা কথা বলি, গত 2021-এ চোপড়া বিধানসভা কেন্দ্রে কিন্তু একজন নির্দল দাঁড়িয়েছিলেন। তিনি ওখানকার চোপড়ার ব্লক সভাপতি ছিলেন সম্ভবত। চোপড়ার তৃণমূলের প্রার্থী ছিলেন রুকবানুর রহমান, যিনি তোমার রুকবানুর রহমান, তিনি কিন্তু, তো তার বিরুদ্ধে যে নির্দল ছিলেন তিনি প্রায় 60,000-এর উপরে ভোট পেয়েছিলেন, দ্বিতীয় স্থানে ছিলেন। সুতরাং এই যে নির্দল প্রার্থী বা এই যে তোমার সংখ্যালঘু ভোট, এটা কিন্তু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে অত্যন্ত বড় ফ্যাক্টর, কারণ আমরা জানি নাকাশিপাড়া, পলাশিপাড়া, চোপড়া, এই বিধানসভা কেন্দ্রগুলোতে, কালীগঞ্জ, সংখ্যালঘু ভোট কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে। সুতরাং তাছাড়া বলবো CPM-এর সংগঠন এখন অনেকটা ভেঙে গেছে। তো যেহেতু মহুয়া মৈত্র সংখ্যালঘু সম্প্রদায়ের নন, তো সেই দিক দিয়ে একজন সংখ্যালঘু মুখকে সামনে এনে CPM সংখ্যালঘু তাস একটা খেলার চেষ্টা করেছে। ভোট বাক্সে কতটা তারা টানতে পারে সেটা তার বিরুদ্ধে সন্দেহ রয়েছে। কিন্তু যদি CPM যদি এখানে সংখ্যালঘু ভোট বা জোট যদি সংখ্যালঘু ভোট বড় ধরনের ভাগ বসাতে পারে, তাহলে কিন্তু বিজেপি জয়ের সম্ভাবনা প্রবল এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। তার কারণ হাড্ডাহাড্ডি লড়াই হবে, তৃণমূলের সংখ্যালঘু ভোট যথেষ্ট পাবে। আর যেহেতু মহুয়া মৈত্রের বিরুদ্ধে এরকম একটা গুরুতর অভিযোগ রয়েছে, তাছাড়া যেন সংখ্যালঘু এই সন্দেশখালী শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, এগুলো তো রয়েছে। তো সেদিক দিয়ে বলবো, যদি জোট প্রার্থী যদি সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারে, তাহলে বিজেপির জেতার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ বিজেপি নদিয়া জেলায় সংগঠন কিন্তু শুধু আজকে নয়, জুলুবাবু যখন সাংসদ ছিলেন তখন তো ছিলই, তারপরেও কিন্তু রাজ্যের অন্য জেলাতে না থাকলেও নদিয়া জেলায় কিন্তু বিজেপির কিন্তু এককভাবে পঞ্চায়েত দখল করেছিল। সুতরাং বিজেপি কিন্তু যথেষ্ট ভোট ব্যাংক রয়েছে নদিয়া জেলা আগে থেকেই। তো সেদিক দিয়ে বলবো যে যদি সংখ্যালঘু ভোটে কিছুটা থাবা বসাতে পারে জোট প্রার্থী, তাহলে বিজেপির জেতার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। দেখো, আমি আরও একটা বিষয় জানতে চাইবো বা বলবো যে সম্প্রতি আমরা দেখেছি যে প্রথমে বসিরহাটের যে প্রার্থী, তাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী, এবং তারপরেই কিন্তু তিনি ফোন করলেন কাকে? কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে। সেক্ষেত্রে তিনি ফোন করে একটি কথা বলেছেন যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে বিভিন্নভাবে, সেই টাকা নাকি সাধারণ মানুষকে বিলিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে মোদির যে এই কোট আনকোট যে কথা, এই মন্তব্য কি কোথাও গিয়ে এই নির্বাচনের প্রভাব ফেলতে পারে? না, সেটা প্রভাব ফেলতেই পারে, কিন্তু এখানে মোদি কিন্তু খুব কৌশলে কথা বলেছে। উনি কিন্তু দিয়ে দেবই, তারপর কিন্তু বলেন দেওয়া যায় কিনা আলোচনা করছি, বা যারা এক্সপার্টরা রয়েছেন তাদের সাথে বিশদে কথা বলে বিষয়টি দেখবেন। তো এখানে কিন্তু কোড অফ কন্ডাক্ট বা নির্বাচন বিধিভঙ্গের আওতায় পড়বেন না, খুব কৌশলেই বলেছেন। দেখো, এখানে দুটো জিনিস হয়েছে। এক নম্বর হচ্ছে কৃষ্ণনগরের প্রার্থীকে সামনে নিয়ে আসা, কারণ প্রধানমন্ত্রী নিজের যা ভাবমূর্তি করেছেন দেশে তো বটেই, আন্তর্জাতিক মহলেও তাকে নিয়ে চর্চা হয়। কারণ আমরা দেখেছি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রকাশ্যে জনসভায় বলেছেন নরেন্দ্র মোদী ইজ দ্য বস। এটা তো অস্বীকার করার জায়গা নেই, তিনি নিজের সেই ইমেজটা তৈরি করেছেন। তো
তো তিনি তার কোনো ইস্যু, তার কোনো মন্তব্য কিন্তু ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যায়। তো তিনি যখন অমৃতা রায়কে ফোন করেছেন, তার প্রথম কারণ হচ্ছে অমৃতা রায়কে কিন্তু প্রকাশ্যে নিয়ে আসা, খবরের আলোচনার শিরোনামে নিয়ে আসা, সেটা উনি এসছেন। পাশাপাশি এই যে তোমার ইনভেস্টিগেশন করে যে টাকা বাজেয়াপ্ত হয়েছে, সে টাকা বিলিয়ে দেওয়া, দুটো যে একটা হচ্ছে বাজেয়াপ্ত হওয়ার একটা খুঁচিয়ে দেওয়া, যে রাজ্য থেকে বাজেয়াপ্ত হয়েছে, কি বাজেয়াপ্ত হয়েছে, দুর্নীতির টাকা, তাই তো, এটা একটা খুঁচিয়ে দেওয়া। দ্বিতীয় একটা জিনিস যে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া যায় কিনা, এটা একটা জিনিস। তো সুতরাং এটা মোদি একটা পরিকল্পনা মাফিকই করেছেন। এমনকি ওই যে বললাম বিজেপি, যাতে কোথাও গিয়ে মোদির এই বক্তব্য সাধারণ মানুষের মনে এফেক্ট ফেলে, তাই তো? একদম একদম তাই, রীতিমতো পরিকল্পনা করে করেছে। এমনকি দেখো, নির্বাচনী বিধিভঙ্গের আওতায় যাতে না পড়ে সেইভাবেই কিন্তু তিনি কথাগুলো তার কিন্তু তাও কিন্তু এই মোদির এই অডিও ভাইরাল হওয়ার পর কিন্তু তৃণমূল নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া স্বাভাবিক। কারণ কোড অফ কন্ডাক্ট যখন নির্বাচন কমিশনের আওতায় চলে আসে, তখন এই ধরনের কোনো প্রকল্প ঘোষণা করা যায় না, কোনো কিছুই। তো সুতরাং এটা আওতায় আসবে, কিন্তু প্রধানমন্ত্রী এখানে কিন্তু কৌশলে বলে দেওয়া যায় কিনা দেখব। উনি কিন্তু একবারও বলেননি দিয়ে দেবো, পাঠিয়ে দেবো, এটা কিন্তু উনি কিন্তু খুব কৌশলে বলেছেন। সুতরাং এখন কৃষ্ণনগর যেহেতু লোকসভা নির্বাচন, এবার বাংলাকে বিজেপি পাখির চোখ করেছে। বাংলায় যেন 42টি লোকসভা আসন রয়েছে, অমিত শাহ 35-এর টার্গেট দিয়েছেন, প্রধানমন্ত্রী 42-এর কথা বলেছেন। সুতরাং বলবো বাংলাকে পাখির চোখ করেছে। পাখির চোখের মধ্যে অন্যতম কিন্তু কৃষ্ণনগরকে টার্গেট করেছে বিজেপি। তো কৃষ্ণনগর টার্গেট তো করলে হবে না, যিনি প্রার্থী তাকেও সামনে নিয়ে আসে। তো সেইভাবেই প্রধানমন্ত্রী পরিকল্পনা করেই এক অমৃতা রায়, অন্যদিকে রেখা পাত্র তোমার বসিরহাটের প্রার্থী, এদিকে প্রচারের আলো নিয়ে এসেছেন, পরিকল্পনা করে এটা করেছেন। তোমার কাছে আমি লাস্ট প্রশ্ন রাখবো একটা, যে এই যে লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, তবে কোন দলের জেতার সম্ভাবনা সব থেকে বেশি বা কোন দলের পাল্লা সব থেকে ভারী, এই বিষয়ে কি বল? দেখো, যেহেতু লোকসভা নির্বাচন, প্রধানমন্ত্রী কে হবে তার ভিত্তিতে হবে, দেশের সরকার কী হবে তার ভিত্তিতে হবে। সুতরাং এই দিক দিয়ে আমি বলবো, আর কৃষ্ণনগর যেহেতু বিজেপি কোনো এক সময় জয় পেয়েছিল, সেটা 1999 হোক, জয় পেয়েছিল। সুতরাং এই দিক দিয়ে বলবো অ্যাডভান্টেজ কিন্তু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি। একেবারে আমরা একবার দেখবো যে 2019-এর ফলাফল কি উঠে এসেছিল। তরফ থেকে তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 6,14,872। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি ভোট পেয়েছিলেন 5,51,654। কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম তিনি ভোট পেয়েছিলেন 38,305। অন্যদিকে সিপিএম প্রার্থী ডক্টর শান্তনু ঝা ভোট পেয়েছিল 1,20,222। আমরা দেখলাম 2019-এর ফলাফল, সেই অনুযায়ী কিন্তু কোথাও গিয়ে বিশাল কিছু যে একটা ফারাক তৃণমূল বিজেপির ফলাফলের কিন্তু সেরকম না, মাত্র 1 লাখ ভোটেরই ফারাক ছিল। সেক্ষেত্রে 24-এর নির্বাচনে কতটা এফেক্ট ফেলবে রাজমাতা এই নির্বাচনে, কি বোঝা যাচ্ছে? না, রাজমাতা এফেক্ট তো পড়বেই, মহামূত্র ইস্যুটিও সামনে আসবে, এটারই যথেষ্ট এফেক্ট পড়বে। আমি তোমাকে একটা কথা বলে রাখি, যে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যে সংখ্যালঘু অধ্যুষিত যেগুলো রয়েছে, নাকাশিপাড়া হোক, পলাশিপাড়া বা কালীগঞ্জ, চোপড়া, এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূল কিন্তু যথেষ্ট ভালো ফল করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সিপিএম কিছুটা ভোট কাটবে, কিন্তু বিজেপি কিন্তু তাকিয়ে থাকবে কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, এই কেন্দ্রগুলোর দিকে। পাশাপাশি এই যে চোপড়া বলো, এদিকে যে সংখ্যালঘু ভোটারগুলো, এরা কিন্তু বিজেপির পক্ষে ভোট করবে, বেশি ভোট পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কৃষ্ণনগর উত্তর দক্ষিণ এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দুটোই শহরের মধ্যে পড়ে। সুতরাং আরেকটা বলবো, যেহেতু শহরাঞ্চলে কিন্তু ওইভাবে বুঝিয়ে ভোট করানো যায় না, মানুষ অনেক সচেতন। গ্রামগঞ্জে হলে অনেক সময় কি প্রার্থীকে, ভোটারকে বুথে নিয়ে আসতে হয়, ফোর্স করতে হয়। শহরে কিন্তু ফোর্স করেও হয় না, কারণ শহরের জনগণ অনেক সচেতন, যেহেতু নিউজ চ্যানেল বলো,
সোশ্যাল মিডিয়া অনেক সক্রিয়। পাশাপাশি যে বলবো মহুয়া মৈত্র বিষয়টি সামনে আনার জন্যই বা এই যে তদন্তের বিষয়গুলো যেগুলো দুর্নীতি যেগুলো সামনে আনার জন্যই কিন্তু পাশাপাশি যে রাজমাতা তার যে পারিবারিক একটি পরিচিতি বলবো প্রভাব বলবো এটাকে কাজে লাগানোর জন্যই বিজেপি প্রার্থী করেছে, পাশাপাশি পরিবারতন্ত্র। সুতরাং বিজেপি এখানে কিন্তু অনেকগুলো কৌশল নিয়ে কিন্তু কৃষ্ণনগরে ঝাঁপিয়েছে। আর একটা জিনিস আমি যেটা না বললেই নয় সেটা হচ্ছে তোমার এই কৃষ্ণনগর কেন্দ্রে যিনি তোমার এর আগে প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে, তিনি বর্তমানে রয়েছেন দেশের ফুটবল সংস্থার প্রেসিডেন্ট। সুতরাং দেশের এই যে ফুটবল নদিয়া জেলা যে বললাম খেলাধুলার পীঠস্থান, সুতরাং কল্যাণ চৌবের হাত ধরে ফুটবলে কতটা অগ্রগতি বা কতটা কি হওয়া সম্ভব এটা কিন্তু মানুষটা অনেকটা কৃষ্ণনগর মানুষ কিন্তু অনেকটা তাকিয়ে থাকবে আইএফের দিকে। তো এই দিক দিয়ে দেশে যেহেতু মোদী সরকার যেহেতু লোকসভা নির্বাচন, সুতরাং এদিক দিয়ে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ বিজেপি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। কিন্তু সংখ্যালঘু ভোটে কিছুটা যদি প্রভাব সিপিএম ফেলতে পারে, ফাটল ধরাতে পারে, তাহলে কিন্তু বিজেপির জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। একেবারে অনেক ধন্যবাদ সত্যজিৎ দা আমাদের সঙ্গে থাকার জন্য। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরে কিন্তু ময়দান গরম শাসক বিরোধী প্রার্থীদের ভোট প্রচারে। আর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 2019 সালের এই কেন্দ্র কিন্তু উল্লেখযোগ্য ভোট বৃদ্ধি হয়েছিল বিজেপির, এবং 2021 সালে কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে 6টিতেই জেতে তৃণমূল। তবে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে জয় পায় বিজেপির হয়ে সেখানে দাঁড়িয়েছিলেন তৃণমূল ত্যাগী মুকুল রায়, যদিও তার শারীরিক অসুস্থতার জন্য রাজনীতির আঙিনায় এখন তাকে আর দেখা যায় না। এই কেন্দ্রে এবারও মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে মাস্টার স্ট্রোক দিয়ে বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়কে। এখন দেখার কৃষ্ণনগর থেকে জিতে কার দখলে যায় সাংসদ পদ, নজর থাকবে সেদিকেই। আজকের মতো জেলার খবর এই পর্যন্তই। নজর রাখুন ট্রাইব টিভি বাংলায়। নমস্কার।